স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার। হিস্ট্রিপিডিয়ার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা খুব খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি চলে এসেছি। তবে মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে একটা বিশেষ তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে। তোমরা জানো যে আমাদের সামনে এখন প্রচুর এক্সাম আছে, যে এক্সামগুলো আমাদের হতে চলেছে। এনটিপিসি আছে, ডাব্লিউবিসিএস আছে, এছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, ক্যালকাটা পুলিশ আছে, ডাব্লিউবিপিএসসির অন্যান্য যেসব এক্সামগুলো আছে, এসএসসির যেসব এক্সামগুলো আছে, সেই প্রত্যেকটা এক্সামের জন্য আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাচ নিয়ে চলে এসেছি, বা একটা ব্যাচ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। ব্যাচটা তোমাদের মেনলি হবে হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এবং রিভিশন ব্যাচ। অর্থাৎ এখানে আমরা প্রচুর প্রশ্ন আলোচনা করব, এবং প্রশ্ন আলোচনার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু প্রচুর তথ্যমূলক তথ্য কিন্তু এখান থেকে আমরা আলোচনা করব, যে তথ্যগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট হবে। তো শুধুমাত্র প্রশ্ন নয়, প্রশ্নের সাথে সাথে সেই প্রশ্ন রিলেটেড প্রচুর তথ্য আমরা এখানে আলোচনা করব। অনেক প্রচুর প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। আমাদের যেটা টার্গেট আছে, 7,000+ প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটির জন্য মানে ইন্টারেস্টেড, তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিও। যোগাযোগ করবার তোমাদের এটা আমি বলে দিচ্ছি, যোগাযোগ করবার মাধ্যম আমি তোমাদের বলে দিচ্ছি। তার আগে দেখে নাও, আমি থাকছি তোমাদের রাজদীপ স্যার জিকে ফ্যাকাল্টি হিসাবে। এছাড়াও থাকছেন হচ্ছে অরিত্র স্যার, থাকছেন ম্যাথ এবং জিআই এর ফ্যাকাল্টি হিসাবে উনি থাকছেন। এছাড়াও থাকছেন, তোমরা দেখতে পাচ্ছ, পৌলম ম্যাম, ইনি জেনারেল সায়েন্সের ফ্যাকাল্টি হিসাবে ইনি থাকবেন। এছাড়াও পারিজাত স্যার থাকছেন ইংলিশের ফ্যাকাল্টি হিসাবে। তো তোমরা সকলে, মানে আমরা এই কয়েকজন ফ্যাকাল্টি থাকবো, এবং আমরা প্রত্যেকে এইটুখানি তোমাদেরকে কথা দিতে পারি যে বেস্ট জিনিসটা তোমাদের কাছে আমরা নিয়ে আসবো, এবং বেস্ট জিনিসটা তোমাদের কাছে আমরা আনতে সক্ষম হব। তো সকলে দেখে নাও এটা, এবং যারা যারা তোমরা ইন্টারেস্টেড তারা অবশ্যই কিন্তু এখানে দেখো তোমাদের নাম্বার দেয়া আছে, কল নাম্বার দেয়া আছে 9831। এখানে কল করলে তোমরা ডাইরেক্ট আমার সাথেই যোগাযোগ করতে পারবে। 9831394273, এই নাম্বারে তোমরা কল করে ডাইরেক্ট আমার সাথে কথা বলে নিতে পারো। এছাড়াও তোমরা হোয়াটসঅ্যাপও করে নিতে পারো 8813005030, 8813005030। এটা আহ, এখানে আমরা 4জন ফ্যাকাল্টিজ আছি, এবং আমরা 4জন ফ্যাকাল্টিজ বিভিন্ন সাবজেক্টের, মানে বিভিন্ন সাবজেক্টের ওপর আলাদা আলাদা ফ্যাকাল্টিজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ। জিকের জন্য অর্থাৎ হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলোর জন্য আমি আছি। সায়েন্স পোর্শনটার জন্য পৌলমী ম্যাম আছেন। ম্যাথ এবং জিআই এর জন্য অরিত্র স্যার আছেন, এবং পারিজাত স্যার থাকছেন হচ্ছেন তোমাদের ইংলিশের জন্য। তো সকলে একটু মন দিয়ে দেখে নাও, এবং যারা যারা তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, বা এই ব্যাচটিতে যারা যারা এনরোল করতে চাও, তারা অবশ্যই কিন্তু 9831394273 এই নাম্বারটায় কল করে নিতে পারো, কিংবা 8813005030 এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। কোর্সের ডিটেলসটা তোমাদের কলে কিংবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। তো চলো আজকের মূল ক্লাসটায় আমরা চলে আসি। আজকে আমরা যাকে নিয়ে ক্লাস শুরু করতে চলেছি, তাকে তোমাদের সাথে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার তো কোনো প্রয়োজনই নেই। বরঞ্চ তোমরা এনার ব্যাপারে অনেক কিছুই জানো, এবং অনেক ছোটবেলা থেকে তোমরা এনার নাম শুনে আসছো। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এনাকে আহ নিজের আদর্শ বলে মনে করে, তাদের মধ্যে আমিও একজন। তো জানি না আজকের ক্লাসটা ওনার অনারে কতটা আমি সফলভাবে তোমাদের কাছে দিতে পারবো, কতটা সফলভাবে তোমাদের কাছে ডেলিভার করতে পারবো। তবে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ওনাকে নিয়ে ক্লাসটা করানোর। তো আজকে আমরা যাকে নিয়ে ক্লাস করব, আলাদা করে তোমাদের সাথে তার নামটি পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই। একটা কথা বললেই তোমাদের, যার চিত্রটি তোমাদের চোখের সামনে ভেসে ওঠে, তিনি হচ্ছেন আমাদের নেতাজি। আজকে আমরা ক্লাস করব নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমাদের আলাদা করে কিছু বলবার দরকার নেই। আমাদের ফ্রিডম স্ট্রাগলের, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ফ্রিডম স্ট্রাগলের সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র যদি আমরা বলতে চাই কাউকে, তাহলে আমরা সুভাষচন্দ্র বসুকে সর্বাগ্রে রাখতে পারি।
সুভাষচন্দ্র বসু ইনি শুধুমাত্র একটা নাম না, আপামর বাঙালি, আপামর ভারতীয়র কাছে একটা আবেগও বটে। এবং ওনার ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে বা ফ্রিডম মুভমেন্টের ক্ষেত্রে ওনার যে অবদান, সেই অবদানটা আমাদের কাছে বা আমাদের প্রত্যেকটা ভারতীয়র কাছে একেবারেই অনস্বীকার্য। তো চলো, আজকে আমরা চেষ্টা করি ওনার সম্পর্কে ক্লাসটা করবার। বেশ কিছু তথ্য এখান থেকে তোমরা পাবে, ওনার ক্লাসের থেকে তোমরা পাবে। এই তথ্যগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। তো সকলে একটুখানি মন দিয়ে ক্লাসটা করবে। চলো, আমরা ফার্স্টে জানবো নেতাজি সুভাষচন্দ্র বসুর লাইফ সম্পর্কে, বা ওনার লাইফের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা একটুখানি ফার্স্টে দেখে নেব। আমরা তোমাদের মধ্যে সকলেই প্রায় জানো যে সুভাষচন্দ্র বসু আমরা দেখতে পাই 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে কটকে, উড়িষ্যা ডিভিশনের কটকে ওনার আর কি জন্ম হয়। উড়িষ্যা তখন এটা বেঙ্গল প্রভিন্সের মধ্যেই আর কি পড়তো। তো উড়িষ্যা ডিভিশনের কটকে, এখন এটা কটক উড়িষ্যাতেই পড়ে, আলাদা স্টেট। তো তখন বেঙ্গল প্রভিন্সের মধ্যে পড়তো। তো কটকের উড়িষ্যা ডিভিশনে ওনার কিন্তু জন্ম হয়। এবং ওনার ওনার মাতার নাম ছিল হচ্ছে প্রভাবতী দত্ত বোস, ঠিক আছে। এবং ওনার মাতার নাম ছিল হচ্ছে তোমার, ওনার পিতার নাম ছিল হচ্ছে তোমার জানকীনাথ বোস, ঠিক আছে। প্রভাবতী দত্ত বোস মাতার নাম, এবং জানকীনাথ বোস ওনার পিতার নাম। তো এটা একটু ভালো করে মাথায় রাখবে। আমরা দেখতে পাই যে ওনার ছোটবেলাকার পড়াশোনা যেটা উনি শুরু করেছিলেন সেটা হচ্ছে তোমার রেভেনশ কলেজিয়েট স্কুল থেকে। এবং তারপরে আমরা দেখতে পাই যে উনি কিন্তু তোমার হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজে আর কি জয়েন করেন। কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে ওনাকে এক্সপেল করে দেওয়া হয় ওনার ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য, ঠিক আছে। ওনার এই ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজ থেকে, বা ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বা ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য ওনাকে কিন্তু প্রেসিডেন্সি কলেজ থেকে এক্সপেল করে দেওয়া হয়। তারপরে আমরা দেখতে পাই যে উনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, ইউকে থেকে আর কি আহ, ওনার ডিগ্রি লাভ করে। তারপরে দেখো আমরা দেখতে পাই যে 1919 খ্রিস্টাব্দে নেতাজি, উনি আর কি তোমার হচ্ছে যে লন্ডনে সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস এক্সামটা আর কি উনি দেন। এবং একটা জিনিস তোমরা একটু জেনে রেখে দাও, তোমাদের মধ্যে সকলেই জানো যে আইসিএস এক্সাম, এই আইসিএস এক্সামটা মানে নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছিলেন, এবং উনি তোমার হচ্ছে যে পাশও করেছিলেন, কিন্তু চাকরিটা উনি করেননি বা রিজাইন উনি করে দিয়েছিলেন। ওনার দেশের জন্য বা ওনার দেশকে সার্ভ করবার জন্য উনি তোমার হচ্ছে যে আইসিএস এক্সামটা দেন, মানে আইসিএস এই চাকরিটা উনি করেন, ইন্ডিয়ান সিভিল সার্ভেন্টের চাকরিটা উনি করেন। আমি তোমাদেরকে বলে রাখি যে এই আইসিএস এক্সামে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ফোর্থ হয়েছিলেন, ঠিক আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু ফোর্থ হয়েছিলেন, এটা একটু ভালো করে মাথায় রাখবে। আর প্রথম একটা জিনিস তোমাদেরকে মাথায়, আমি একটা জিনিস তোমাদেরকে বলিনি, সেটা হচ্ছে তোমার সুভাষচন্দ্র বসু ফোর্থ হয়েছিলেন, এবং প্রথম ইন্ডিয়ান যিনি আর কি তোমার হচ্ছে যে র্যাঙ্ক 1 হয়েছিল বা টপ করেছিলেন আইসিএস এক্সামে, তার নাম ছিল হচ্ছে পণ্ডিত গুরুদত্ত। পণ্ডিত গুরুদত্ত কিন্তু আইসিএস এক্সামে তোমার হচ্ছে যে র্যাঙ্ক 1 করেছিলেন বা টপ করেছিলেন, এটা একটু ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, তারপরে হিস্ট্রি তোমরা সকলে জানো যে উনি এক্সামে সিলেক্টেড হয়েছিলেন, র্যাঙ্ক ফোর্থ হয়েছিল ওনার আহ, এই এক্সামে। এবং আমরা দেখতে পাই যে উনি সিভিল সার্ভেন্ট হিসাবে উনি এই পোস্ট থেকে আর কি রিজাইন করে দেন। এবং এবং উনি আর কি তোমার এটা একটা ওনার প্রতিবাদ ছিল যে উনি ব্রিটিশদের সাইডে নেই, বা ব্রিটিশদের দেওয়া চাকরি উনি করবেন না, ঠিক আছে, বা ব্রিটিশদের আন্ডারে উনি চাকরি করবেন না, ঠিক আছে। এই কারণে উনি তোমার হচ্ছে যে সিভিল সার্ভিসের এই এক্সামে পাশ করে, ভালোভাবে পাশ করে এবং ফোর্থ র্যাঙ্ক করবার পরেও উনি কিন্তু চাকরিটা থেকে রিজাইন করে দেন, এবং দেশমাতৃকার কাজে বা দেশমাতৃকার ন্যাশনালিস্ট মুভমেন্টের ক্ষেত্রে বা ন্যাশনালিস্ট অ্যাক্টিভিটিসে উনি কিন্তু তোমার হচ্ছে যে এতে আসেন, মানে সক্রিয়ভাবে আর কি অংশগ্রহণ করা শুরু করেন। আমরা যেটা দেখতে পাই যে উনি কিন্তু ছোটবেলা থেকেই তোমার হচ্ছে যে স্বামী বিবেকানন্দের যে টিচিংস,
তার দ্বারা কিন্তু উনি প্রচন্ড পরিমাণে কিন্তু ইনফ্লুয়েন্স ছিলেন। এবং স্বামী বিবেকানন্দকে উনি কিন্তু ওনার স্পিরিচুয়াল গুরু হিসাবে কিন্তু উনি নিজেই কনসিডার করতেন। ঠিক আছে, স্বামী বিবেকানন্দকে উনি নিজেই তোমার হচ্ছে যে স্পিরিচুয়াল গুরু হিসাবে আর কি কনসিডার করতেন। এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে ওনার আর কি তোমার অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কোটেশন আছে। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবে তোমরা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওনার পলিটিক্যাল, দেখো স্বামী মানে তোমার স্বামীজি বা স্বামী বিবেকানন্দ উনি ছিলেন হচ্ছেন তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্পিরিচুয়াল গুরু। এবং নেতাজির পলিটিক্যাল গুরু ছিলেন হচ্ছেন চিত্তরঞ্জন দাস। এটা হয়তো তোমাদের মধ্যে অনেকের কাছে নতুন ব্যাপারটা, তোমরা একটু জেনে রেখে দাও। ওনার পলিটিক্যাল মেন্টর বা ওনার পলিটিক্যাল গুরু যাকে আমরা বলতে পারি, তিনি হচ্ছেন কিন্তু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের সাথে সুভাষচন্দ্র বসুর কিরকম সম্পর্ক ছিল সেটা আমরা একটু পরে আলোচনা করব। তবে তার আগে ওনার সম্পর্কে আরো কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা একটু এখানে আলোচনা করে নিই। সেটা হচ্ছে, দেখো 1921 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে উনি আর কি তোমার হচ্ছে যে ফরওয়ার্ড নামে একটা নিউজ পেপারের আর কি এডিটার হিসাবে আর কি উনি কিন্তু কাজ করছিলেন। ঠিক আছে, এবং এই ফরওয়ার্ড বলে যে নিউজ পেপারটা, এই নিউজ পেপারটা চিত্তরঞ্জন দাসের সমাজ পার্টি মানে চিত্তরঞ্জন দাস এবং তার যে স্বরাজ্য পার্টি বা স্বরাজ পার্টি, এটার দ্বারা কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে যে ফাউন্ডেড হয়েছিল। এটা একটু মাথায় রাখবে। আর স্বরাজ পার্টি এটা ফাউন্ড হয় হচ্ছে তোমার 1লা জানুয়ারি তোমার হচ্ছে যে 1923 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। এদের যে আর কি তোমার নিউজ পেপারটা যেটা ছিল, যেটার এডিটার ছিলেন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটার নাম ছিল কিন্তু ফরওয়ার্ড। তারপরে আমরা দেখতে পাই যে 1923 খ্রিস্টাব্দের দিকে তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। ঠিক আছে, অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। এছাড়াও এই জায়গাটা একটু মাথায় রাখবে, সেক্রেটারি অফ বেঙ্গল স্টেট কংগ্রেস, বেঙ্গল স্টেট কংগ্রেসের সেক্রেটারিও কিন্তু উনি নির্বাচিত হয়েছিলেন এই সময়। ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে, এক্সামে কিন্তু আসতে পারে। তারপরে আমরা যেটা দেখতে পারি যে 1925 খ্রিস্টাব্দে ওনাকে কিন্তু মান্ডালায়া জেলে আর কি তোমার হচ্ছে যে করা হয়, সেন্ড করা হয়। মান্ডালায়া জেলে আর কি তোমার হচ্ছে বর্মা মান্ডালায়া জেলে কিন্তু ওনাকে তোমার হচ্ছে যে সেন্ড করা হয় কত খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে। এবং কেন না, রেভলিউশনারি মুভমেন্টের সাথে আর কি ওনার যোগাযোগের জন্য। ঠিক আছে, রেভলিউশনারি মুভমেন্টে ওনার আর কি অংশ, ওনার রেভলিউশনারি মুভমেন্টের সাথে আর কি ওনার যোগাযোগ, এই কারণে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে করা হয়েছিল জেলে, মান্ডালায়া জেলে আর কি ওনাকে কিন্তু পাঠানো হয়েছিল বা ওনাকে জেল হয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখো আমরা যেটা দেখতে পাই যে মিড 30s উনি তোমার হচ্ছে যে উনি আর কি তোমার ইউরোপের স্ট্রাগলে মানে ইউরোপের আর কি ট্রাভেলে যান। এই সময় বলা হয় যে ওনার শারীরিক কিছু প্রবলেম মানে শারীরিক কিছু প্রবলেম ছিল, সেগুলো ট্রিটমেন্ট এবং শরীরকে আর কি তোমার হচ্ছে যে রেস্ট দেওয়ার জন্য উনি আর কি ইউরোপে গেছিলেন। তো সেখানে আমরা দেখতে পাই যে উনি আহ ওনার বইয়ের ফার্স্ট পার্টটা ওখানে লিখেছিলেন, যে বইটার নাম ছিল হচ্ছে তোমার ইন্ডিয়ান স্ট্রাগল। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্রাগল, ইন্ডিয়ান স্ট্রাগল উনি আর কি ইউরোপে ট্রাভেলের সময় এই বইটির ফার্স্ট পার্ট উনি আর কি লিখেছিলেন। এবং এখানে আমরা যেটা দেখতে পাই যে মানে ভারতবর্ষের ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের 1920 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত যে ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলো এখানে কিন্তু মেনশন করা ছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বই, ভালো করে মাথায় রাখবে। তারপরে দেখো আমরা যেটা দেখতে পাই যে ভারতবর্ষতে ফেরবার পর উনি আর কি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে ইলেক্টেড হন 1938 খ্রিস্টাব্দের হরিপুরা থেকে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাই যে উনি আর কি ওনার যে ভিউ, সেই ভিউ এর সাথে কিন্তু গান্ধীজির ভিউ বা গান্ধীজির কিন্তু একটা মত পার্থক্যের কিন্তু সৃষ্টি হয়। এইখান থেকেই কিন্তু আমরা দেখতে পাই তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির একটা মত পার্থক্যের কিন্তু সৃষ্টি হয়। ঠিক আছে, তো তারপরে আমরা যেটা দেখতে পাই
সেটা হচ্ছে যে 1939 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার ঠিক পরের বছর ত্রিপুরী কংগ্রেসে, মানে ত্রিপুরী অধিবেশনে, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে 1939 খ্রিস্টাব্দে উনি আর কি তোমার হচ্ছে যে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। এবং গান্ধীজির মনোনীত প্রার্থী, সেই সময় এটা একটা ইম্পসিবল কাজ ছিল যে গান্ধীজির মনোনীত কোনো প্রার্থীকে আর কি পরাজিত করা। তোমার হচ্ছে যে সর্বপল্লী আহ, তোমার হচ্ছে যে গান্ধীজির মনোনীত প্রার্থীকে উনি কিন্তু তোমার হচ্ছে যে পরাজিত করেন। গান্ধীজির মনোনীত প্রার্থীকে উনি কিন্তু মানে তোমার হচ্ছে যে পরাজিত করেন পট্টবী সীতারামাইয়া। পট্টবী সীতারামাইয়া হচ্ছেন গান্ধীজির মনোনীত প্রার্থী। এবং আমরা দেখতে পাই যে সুভাষচন্দ্র বসু ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে করেন, মানে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে ইলেকশনে হারান। প্রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ওনাকে কিন্তু পরাজিত করেন। এবং সেই সময় একটা মানে কংগ্রেসের মানে ইউথ কংগ্রেসের একটা বড় অংশ কিন্তু এই সময় মানে তোমার হচ্ছে যে সুভাষচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর যে ভিউজ, হ্যাঁ, তার সাথে কিন্তু প্রচন্ড পরিমাণে আর কি নিজেদেরকে রিলেট করতে পারতো। এবং বোসকে প্রচন্ড পরিমাণে বা সুভাষচন্দ্র বসুকে এই সময় কিন্তু প্রচন্ড পরিমাণে সাপোর্ট করতো। তো পট্টভী সীতারামাইয়াকে হারানোর পর আমরা যেটা দেখতে পাই যে উনি ত্রিপুরী কংগ্রেসের প্রেসিডেন্ট আর কি রিইলেক্টেড, মানে ত্রিপুরী কংগ্রেস উনি প্রেসিডেন্ট হিসাবে, কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে রিইলেক্টেড হয়েছিলেন। কিন্তু গান্ধীজি বলেছিলেন যে মানে গান্ধীজির মনোনীত প্রার্থীকে উনি যেহেতু আর কি তোমার হারিয়েছিলেন, এবং গান্ধীজির মানে মনোভাবের সঙ্গে ওনার মনোভাব ম্যাচ করছিল না, তো সেই কারণে আমরা যেটা দেখতে পাই যে উনি কিন্তু কংগ্রেস কিন্তু ত্যাগ করেন। গান্ধীজি এই তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু তোমার হচ্ছে যে কংগ্রেস কিন্তু ত্যাগ করেন। কংগ্রেস ত্যাগ করবার পর আমরা যেটা দেখতে পাই যে উনি কিন্তু অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করছেন এই 1939 খ্রিস্টাব্দের দিকে। অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক গঠন করছেন 1939 খ্রিস্টাব্দে, এটা একটুখানি মাথায় রাখবে। আর তারপরে একটা জিনিস মাথায় রাখবে যে কংগ্রেস থেকে তো উনি তো সরে গেলেন এবং কংগ্রেসের সমস্ত মেম্বারশিপ থেকে উনি রিজাইন করে দিলেন। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু চলে যাওয়ার পর কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, মানে ওনাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্ট কংগ্রেসের, তো উনি হচ্ছেন তোমার আহ রাজেন্দ্র প্রসাদ। তো রাজেন্দ্র প্রসাদ কিন্তু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো এটা মাথায় রাখবে নেতাজি সুভাষচন্দ্র বসু রিজাইন করবার পর। তারপরে আমরা যেটা দেখতে পাই যে এর এর মাঝখানে মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক ঘটনা আছে, সেগুলো আমরা জানবো পরে। কিন্তু এখানে আমরা ওনার লাইফের ব্যাপারে একটা ছোট একটা জিস্ট আমরা জাস্ট এখানে আলোচনা করে নিচ্ছি। তারপরে আমরা যেটা জানতে পারি যে 18ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে জাপানিজ রুল ফরমোসা, যেটা এখন বর্তমানে তাইওয়ান, এখানে প্লেন ক্র্যাশে ওনার আর কি মৃত্যু হয়। কিন্তু এইটা সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু শিওর নই, মানে ওনার মৃত্যু হয়েছিল কিনা এটা কিন্তু এখন একটা রহস্য হিসাবেই কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, গান্ধীজির অন্তর্ধান বা গান্ধীজির মৃত্যুর যে জায়গাটা বা এই সময়টা, এটা কিন্তু পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত কিন্তু রহস্যাবৃত। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। তারপরে আমরা এইবারে জানবো যে ওনার ফ্রিডম স্ট্রাগলে ওনার কন্ট্রিবিউশন। এটা আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই, তবে এখানে ইম্পর্টেন্ট কিছু ঘটনার কথা বলবো যেগুলো তোমাদের এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমন দেখো, আমরা যেটা দেখতে পাই যে অ্যাসোসিয়েশন উইথ সিআর দাস, অর্থাৎ তোমার হচ্ছে যে চিত্তরঞ্জন দাস আমরা প্রথমেই আলোচনা করলাম যে চিত্তরঞ্জন দাস কিন্তু ছিলেন হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু পলিটিক্যাল গুরু ছিলেন উনি। তারপরে আমরা যেটা দেখতে পাই যে উনি মানে নেতাজি সুভাষচন্দ্র বসু এই চিত্তরঞ্জন দাসের সাথে উনি কিন্তু তোমার হচ্ছে যে জেলেও ছিলেন। ঠিক আছে, জেলেও ছিলেন। এবং আমরা দেখতে পাই যখন চিত্তরঞ্জন দাস যখন তোমার 1924 মানে 23-24 দিকে, মানে চিত্তরঞ্জন দাস যখন তোমার ক্যালকাটার মেয়র হয়েছিল, ক্যালকাটা কর্পোরেশনের যখন মেয়র নির্বাচিত হয়েছিলেন, তখন কিন্তু উনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি কিন্তু
তোমার চিফ এক্সিকিউটিভ হিসাবে কিন্তু নমিনেটেড করেছিলেন। 1924 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল আমরা দেখতে পাই যে তোমার হচ্ছে চিত্তরঞ্জন দাস আর কি ক্যালকাটা কর্পোরেশনের আর কি উনি মেয়র হচ্ছেন, এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে উনি কিন্তু সুভাষচন্দ্র বসুকে চিফ এক্সিকিউটিভ হিসাবে নমিনেট করছেন। এবং ঠিক এইরকমই সময় 1924 খ্রিস্টাব্দের দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য ওনাকে কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। তারপরে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, ট্রেড ইউনিয়নেও কিন্তু ওনার একটা বিশেষ অবদান ছিল, এবং আমরা যেটা দেখতে পাই যে উনি ইউথদেরকে আর কি তোমার অর্গানাইজ করেন এবং ট্রেড ইউনিয়ন মুভমেন্টস আর কি উনি কিন্তু তোমার হচ্ছে যে সংগঠিত করেন। এবং এই সময়তেই উনি আর কি তোমার হচ্ছে যে 1930 খ্রিস্টাব্দে এরকমই সময় উনি আর কি তোমার হচ্ছে যে ক্যালকাটার মেয়র হন, এবং ওই একই বছর উনি AITUC-র প্রেসিডেন্ট হন। এইবারে আমাকে একটু বলবে যে AITUC-র প্রেসিডেন্টের AITUC-র কত খ্রিস্টাব্দে এটা ফাউন্ড হয়েছিল, কত খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন হয়েছিল, এবং এর প্রথম প্রেসিডেন্টের নাম কি ছিল? ঠিক আছে, প্রথম প্রেসিডেন্টের নাম কি ছিল? এটা একটু ভালো করে, এটা আমাকে একটু মানে কমেন্টসে সকলে অ্যান্সারে জানাবে। দেখো 1930 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে উনি ক্যালকাটার মেয়র হিসাবে আর কি ইলেক্টেড হচ্ছেন, এবং এই একই বছরে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু AITUC-র প্রেসিডেন্টও হচ্ছেন। এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবে। কংগ্রেসের সাথে ওনার যে অ্যাসোসিয়েশন সেটা আমরা একটুখানি আসি। আমরা যেটা দেখতে পাই যে কংগ্রেসে যোগদানের কিছুদিনের মধ্যেই উনি কিন্তু নেহেরু রিপোর্ট, ঠিক আছে, উনি কিন্তু নেহেরু রিপোর্ট, তারপরে হচ্ছে তোমার নেহেরু রিপোর্টকে কিন্তু উনি অপোজ করেছিলেন। কারণ নেহেরু রিপোর্টে বা মতিলাল নেহেরু রিপোর্টে আমরা দেখতে পাই যে ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসনের কথা এখানে বলা হয়েছিল, বা ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল ইন্ডিয়ার জন্য। কিন্তু উনি সবসময় যেটা চাইতেন বা সবসময় যেটা বিশ্বাস করতেন সেটা হচ্ছে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। তো এই কারণে উনি কিন্তু মতিলাল নেহেরুর রিপোর্ট কিন্তু অপোজ করেছিলেন, এটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাই যে উনি এর পরেই যে ঘটনাগুলো ঘটে আর কি 1930 খ্রিস্টাব্দের যে সল্ট সত্যাগ্রহ, গান্ধীজির দান্ডি মার্চ, তো এইখানে কিন্তু উনি কিন্তু প্রচন্ড মানে উনি কিন্তু খুব অ্যাক্টিভলি এখানে কিন্তু অংশগ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দের যে সিভিল ডিসওবিডিয়েন্সি মুভমেন্ট, অর্থাৎ তোমার আইন অমান্য আন্দোলন, তো এই আইন অমান্য আন্দোলন বা সল্ট সত্যাগ্রহতে উনি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। এবং আমরা দেখতে পাই যে যখন আরউইন প্যাক্টের পর সিভিল ডিসোবিডিয়েন্সি মুভমেন্টকে গান্ধীজি যখন আর কি তোমার করে দিলেন, মানে সাসপেন্ড করে দিলেন কিছু দিনের জন্য, এটা সাময়িক ছিল অবশ্য, সাময়িকভাবে উনি আর কি সাসপেন্ড করে দিলেন, তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এই ডিসিশনের অপোজ করেছিলেন, এবং গান্ধী আরউইন প্যাক্টের কিন্তু অপোজ করেছিলেন। এটা যে কতটা পলিটিক্যালি কতটা যে উনি আর কি তোমার দূরদৃষ্টি সম্পন্ন ছিল, সেটা আমরা তার কয়েক মাসের মধ্যেই বুঝতে পেরে গেছিলাম। কি হয়েছিল দেখো, গান্ধী আরউইন প্যাক্টের মাধ্যমে আমরা দেখেছিলাম যে সেই সময় কিন্তু তোমার হচ্ছে যে 1930 খ্রিস্টাব্দে এই সময় কিন্তু রাউন্ড টেবিল কনফারেন্স চলছে। এবার এই রাউন্ড টেবিল কনফারেন্সের প্রথম যে মানে তোমার এটা প্রথম যে আর কি তোমার সিটিংটা, সেটা প্রচন্ড পরিমাণে আর কি তোমার হচ্ছে যে সফল হয়েছিল, ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সটা। তো এই সময় আমরা দেখতে পাই যে তৎকালীন ভাইসরয় যিনি ছিলেন, অর্থাৎ তোমার আরউইনের সাথে তোমার হচ্ছে যে গান্ধীজির কিন্তু একটা 1931 খ্রিস্টাব্দে প্যাক্ট হয়েছিল। এই গান্ধী আরউইন প্যাক্টের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই যে যেটা ঠিক হয়েছিল আর কি, সেটা হচ্ছে তোমার সমস্ত পলিটিক্যাল প্রিজনার্সদেরকে ছেড়ে দেওয়া হবে, শুধুমাত্র ভগৎ সিং রাজদেব সুখগুরু মানে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবকে বাদ দিয়ে। হ্যাঁ, তো এবং যেটা ঠিক হয়েছিল সেটা হচ্ছে যে তোমার কোস্টাল ভিলেজেস যারা আর কি বাসিন্দা, তারা মানে কোনো রকম কোনো তাদের একটা রাইট দিতে হবে, যে রাইটের মাধ্যমে তারা আর কি তোমার হচ্ছে যে সল্ট তৈরি করতে পারবে নিজেদের পার্সোনাল কনজাম্পশনের জন্য। এই কারণে তাদেরকে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না, যারা কোস্টাল ভিলেজ রিজিয়নে যারা বসবাস করে তাদেরকে সল্ট মেকিং এর ক্ষেত্রে কোনো রকম কোনো ট্যাক্স তাদেরকে দিতে হবে না তাদের পার্সোনাল কনজাম্পশনের জন্য।
এবং এই ঘটনার পরেই আমরা দেখতে পাই যে গান্ধীজি আর কি তোমার সিডিএম অর্থাৎ তোমার হচ্ছে যে সিভিল ডিসোবিডিয়েন্সি মুভমেন্ট, এই মুভমেন্টটাকে আর কি উনি সাসপেন্ড করেন এবং রাউন্ড টেবিল কনফারেন্সের সেকেন্ড সেশনে কিন্তু উনি কিন্তু অংশগ্রহণ করেন। কিন্তু আমরা দেখতে পাই যে এই সেকেন্ড সেশনটা পুরোপুরি ভাবে ফেলিয়ার হয়েছিল। এই সেকেন্ড সেশনটা পুরোপুরি ভাবে ফেলিয়ার হয়েছিল এবং যে ঘটনাটা ঘটেছিল, গান্ধীজি আসবার পর মানে গান্ধীজি ভারতবর্ষে ফেরবার পর আবার নতুন করে সিভিল ডিসোবিডিয়েন্সি মুভমেন্ট কিন্তু এই সময় স্টার্ট করে দিয়েছিলেন। ঠিক আছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে নেতাজি কতটা দূরদর্শী সম্পন্ন, মানে দূরদর্শী ছিলেন আর কি। এইসব দিকে উনি বুঝে গেছিলেন যে কি হতে চলেছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তোমার 1930-এ উনি আর কি তোমার হচ্ছে যে কংগ্রেসের মধ্যে যারা লেফট পলিসি বা পলিটিক্স এর সাথে যারা আর কি অ্যাসোসিয়েট করতো, হ্যাঁ কংগ্রেসের মধ্যে, তারা যে মানে তোমার হচ্ছে যে তাদের সাথে কিন্তু একটা ক্লোজ অ্যাসোসিয়েট ওনার সাথে উনি কিন্তু তাদের সাথে একটা গড়ে তুলেছিলেন। জওহরলাল নেহেরু, এম এন রয়, মানবেন্দ্রনাথ রয়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য আগের দিনকে একজন খুব মানে অ্যান্সার দিয়েছে, সুস্মিতা নাম, সুস্মিতা, থ্যাংক ইউ, তুমি আগের দিনকে মানবেন্দ্রনাথ রয়ের অ্যান্সারটা দিয়েছিলে। তো মানবেন্দ্রনাথ রয়ের সাথে কিন্তু মানে উনি আর কি অ্যাসোসিয়েট ছিলেন, বা লেফট পলিটিক্স, কংগ্রেসের মধ্যে যে লেফট পলিটিক্স তার সাথে কিন্তু উনি অ্যাসোসিয়েট ছিলেন। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে তোমার কংগ্রেস আর কি করাচি 1931 খ্রিস্টাব্দে আর কি কংগ্রেস ফান্ডামেন্টাল রাইটস আর কি এই সময় কংগ্রেস আর কি গঠন করছেন এবং মানে কংগ্রেসে আর কি নিজেদের ফান্ডামেন্টাল রাইট মানে 7খানা ফান্ডামেন্টাল রাইটের আর কি কথা এখানে বলা হচ্ছে। তো এটা একটু মাথায় রাখবে, করাচি সেশনে এটা তোমাদের এক্সামে আসে, মানে করাচি সেশনে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের করাচি সেশন, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তারপরে আমরা দেখি যে কংগ্রেসের প্রেসিডেন্সিশিপ প্রেসিডেন্টশিপ ও তো কংগ্রেসের প্রেসিডেন্সিপে আমরা দেখতে পাই যে উনি প্রথমবারের জন্য হরিপুরাতে উনি আর কি তোমার হচ্ছে যে কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবে আর কি জিতে আসেন বা কংগ্রেসের প্রেসিডেন্ট হন আর কি। কংগ্রেসের মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি আর কি মানে প্রথমবারের জন্য আর কি জয়যুক্ত হন হরিপুরা থেকে 1938 খ্রিস্টাব্দে। তারপরে আমরা দেখি যে তার ঠিক পরের বছর, যার কথা আমি বলছিলাম যে কংগ্রেসের উনি কিন্তু তোমার হচ্ছে যে গান্ধীজির মনোনীত প্রার্থী অর্থাৎ পট্টবী সীতারামাইয়াকে উনি কিন্তু তোমার হচ্ছে যে পরাজিত করেন তার পরের বছর ত্রিপুরী কংগ্রেসে 1939 খ্রিস্টাব্দের দিকে। আইডিওলজি ডিফারেন্সের জন্য আমরা দেখতে পাই এটা কংগ্রেসের মানে এটা গান্ধীজির সাথে কিন্তু আইডিওলজি ডিফারেন্স তোমার এই অনেকদিন আগে থেকেই, এটা কিন্তু তোমার 1931-32-এর সময় থেকেই এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে আইডিওলজির একটা ডিফারেন্স কিন্তু দেখা যাচ্ছিল, কিন্তু এটা তীব্র হয়ে ওঠে হচ্ছে তোমার এই ত্রিপুরী কংগ্রেসে। ত্রিপুরী কংগ্রেসে উনি যখন প্রেসিডেন্ট হন এবং ওনার কার্যকালে উনি যে কাজগুলো করেন সেগুলোর তোমার হচ্ছে যে গান্ধীজি এবং গান্ধীজির ভিউকে আর কি পুরোপুরি ভাবে আর কি তোমার হচ্ছে যে সাপোর্ট করে না, যার জন্য গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসুর মধ্যে একখানা আইডিওলজিক্যাল ডিফারেন্সের কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং এর ফলস্বরূপ আমরা যেটা দেখতে পাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করেন এবং ওই একই বছর তোমার হচ্ছে যে ফরওয়ার্ড ব্লক উনি আর কি গঠন করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা যেটা দেখতে পাই যে উনি ওনার যে তোমার এই কংগ্রেস ত্যাগের মধ্যে ওনার আরেকটাও যে উদ্দেশ্য যেটা ছিল সেটা ছিল হচ্ছে যে তোমার আহ ওনার যে আর কি হোম স্টেট অর্থাৎ বেঙ্গলকে উনি একটা তোমার হচ্ছে যে মেজর সাপোর্ট বেস হিসাবে আর কি উনি গড়ে তুলতে চেয়েছিলেন এই ন্যাশনালিস্ট মুভমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটাও একটা কারণ আমরা বলতে পারি। তারপরে দেখো সিভিল ডিসোবিডিয়েন্সি মুভমেন্ট 1940-41 খ্রিস্টাব্দের দিকে, হ্যাঁ 1940-41 খ্রিস্টাব্দের দিকে হোলওয়েল 1940-41 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাই যে তোমার হোলওয়েল মুভমেন্ট কিন্তু উনি করেছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। হোলওয়েল মুভমেন্টের মাধ্যমে আমরা যেটা দেখতে পাই এই হোলওয়েল মুভমেন্টটা কি ছিল,
উনি চেয়েছিলেন যে হোল ওয়েল মনুমেন্টকে আর কি সরিয়ে দিতে, যেটাকে আমরা ব্ল্যাক হোল মনুমেন্ট নামেও চিনি। ওই যে সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটা আর কি হয়েছিল সিরাজদৌল্লার সময়, বলা হয় যে যেখানে আর কি তোমার 123 জন আর কি ব্রিটিশদের আর কি মৃত্যু হয়। তো তার স্মারক হিসাবে এই হোল ওয়েল মনুমেন্ট বা ব্ল্যাক হোল মনুমেন্ট আর কি তোমার হচ্ছে স্থাপন করা হয়েছিল। তো এই ব্ল্যাক হোল মনুমেন্টের উচ্ছেদের জন্য, ঠিক আছে, উচ্ছেদের জন্য উনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন, একটা মাস মুভমেন্ট গড়ে তুলেছিলেন, যেটা ছিল হচ্ছে তোমার হোলওয়েল মুভমেন্ট। এই হোলওয়েল মুভমেন্টের মাধ্যমে নেতাজির সাপোর্টার, মানে নেতাজি যে কতটা ফেমাস সেটা বোঝা গেছিল। কারণ সেই সময় আমরা দেখতে পাই যে তোমার নেতাজিকে, মানে হাজারে হাজারে মানুষ সেই সময় কিন্তু নেতাজির সাপোর্টে কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন, হাজারে হাজারে মানুষ। এবং নেতাজি এই সময়ই আমরা দেখতে পাই যে ওনার যে বিখ্যাত আর কি আহ ওনার যে আর কি বিখ্যাত আর কি তোমার যে, মানে এটা ওনার কি বিখ্যাত যে উক্তিটা, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, এটা উনি আর কি বলেছিলেন এবং প্রচন্ড পরিমাণে মানে এটা আর কি বিখ্যাত হয়ে গেছিল। এবং শুধুমাত্র বিখ্যাত নয়, এটা একটা মানুষের মনে আর কি, মানে মানুষের অন্তঃস্থলে একটা স্থান করে নিয়েছিল। মানুষের এই যে এই উক্তিটা, এটা একটা আবেগে পরিণত হয়েছিল। আমাদের কাছে এখনো এটা একটা আবেগের মতনই একটা শোনায়, বা এই উক্তিটা আমাদের কাছে একটা আবেগের মতনই শোনায়, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। তো গায়ে এখনো কাঁটা দেয় এটা বললে, তোমাদেরকে আমি এখন পড়াচ্ছি এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে এই ঘটনাটা বলতে গিয়ে। তো প্রচুর মানুষ সাপোর্ট করেছিল, এবং যার ফলে আমরা যেটা দেখতে পাই যে এই আন্দোলনের পরই কিন্তু ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে করে নেওয়া হয়, ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে বন্দি করে নেওয়া হয়। ঠিক আছে, ওনাকে আর কি বন্দি করে নেওয়া হয়, এবং এই আন্দোলনের মাধ্যমে, এবং তারপরে ওনাকে কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই যে ওনাকে কিন্তু হাউস অ্যারেস্টে রাখা হয়। ঠিক আছে, তো এটা একটা আইন অমান্য আন্দোলনের মতনই একটা ছিল, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। তো একটা জিনিস এখানে তোমরা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে হোলওয়েল মুভমেন্ট, ঠিক আছে, হোলওয়েল মুভমেন্ট, এই মুভমেন্টে তোমার আহ নেতাজি সুভাষচন্দ্র বসু যার সাথে অ্যালায়েন্সে ছিলেন, তারা হচ্ছেন তোমার মুসলিম লীগ। মুসলিম লীগের সঙ্গে কিন্তু অ্যালায়েন্সে ছিলেন, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, মুসলিম লীগের সঙ্গে কিন্তু অ্যালায়েন্সে ছিলেন, মানে ওনার স্ট্র্যাটেজিক পারপাসের জন্যই উনি আর কি অ্যালায়েন্সটা আর কি গঠন করেছিলেন। যাই হোক, ওনাকে যখন গৃহবন্দী করে রাখা হয়, ঝড়কে কখনো একটা বাতাসকে কখনো একটা খাঁচায় বন্দি করা যায় না। তো সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে একটা ঝড়ের নাম, মানুষের একটা আবেগের নাম। আপামর বাঙালির বুকে এখনো ঝড় তুলে দেয় যেই নাম, সেই ব্যক্তিকে কিরকম ভাবে তোমার হচ্ছে যে গৃহবন্দী করে একটা ঘরের মধ্যে আটকে রাখা যায়। তো আমরা যেটা দেখতে পাই যে 1941 খ্রিস্টাব্দে উনি কিন্তু তোমার হচ্ছে যে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে, ঠিক আছে, উনি কিন্তু ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে উনি কিন্তু তোমার হচ্ছে যে নিজের বাসভবন থেকে কিন্তু তোমার নিজের বাসভবন থেকে কিন্তু উনি গৃহত্যাগী হন। ঠিক আছে, 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি এই ঘটনাটা ঘটে। এবং আমরা যেটা দেখতে পাই যে গৃহত্যাগের পর উনি প্রথমে তোমার হচ্ছে যে কাবুল গেছিলেন। ঠিক আছে, কাবুল গেছিলেন, এবং এই সময়ে উনি আর কি ওনার পরিচয় ওনাকে মানে ওনাকে ছদ্মনামে থাকতেই হতো, এবং ওনার পরিচয় ওনাকে আর কি গুপ্ত রাখতেই হতো। কারণ ওই সময় উনি আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশদের কাছে একদম মোস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি ছিলেন। তো আমরা যেটা দেখতে পাই, উনি একটা সুডোনেম নিয়েছিলেন প্রথমে কাবুলে যখন উনি চলে যাচ্ছেন সেই সময়, জিয়াউদ্দিন। হ্যাঁ, জিয়াউদ্দিন সুডোনেম নিয়ে আমরা দেখতে পাই উনি আফগানিস্তানের কাবুলে চলে যান, এবং তারপরে আমরা দেখতে পাই কাবুল থেকে উনি বার্লিনে চলে যান, অরল্যান্ডো মাজুটা। ঠিক আছে, অরল্যান্ডো মাজুটা এই ছদ্মনাম, এই ছদ্মনাম নিয়ে উনি কিন্তু তোমার হচ্ছে যে কাবুল থেকে বার্লিনে যান। ঠিক আছে, আর এখানে আমি তোমাদেরকে বলবো, যখন ন্যাশনাল আর্মি ইন্ডিয়ান লিজিয়ানের কথা বলবো, তখন জার্মানিতে ওনার অবস্থানের ঘটনার জায়গাটাও আমি একটু বলে দেবো তোমাদের। তো এখানে যেটা বলা হচ্ছে যে
আহ উনি আর কি পেশোয়ার এবং আফগানিস্তান হয়ে তারপরে উনি আর কি তোমার হচ্ছে যে বার্লিনে পৌঁছন, এবং সেখান থেকে আমরা দেখতে পাই উনি জাপান এবং জাপান থেকে বর্মা, এবং এখানে এসে উনি কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন এবং ইন্ডিয়াকে লিবারেট করবার জন্য ব্রিটিশদের এগেনস্টে উনি কিন্তু যুদ্ধ ঘোষণা করেন, এবং এই কার্যে ওনাকে হেল্প করবেন, মানে হেল্প করেন হচ্ছে তোমার জাপান। জাপান সেই সময় আমরা দেখি যে তোমার অ্যাক্সিস বাহিনী বা তোমার অক্ষ শক্তির দলে ছিল, মানে তৃতীয় বিশ্বযুদ্ধতে। তো জাপান আর কি তোমার হচ্ছে যে পুরোপুরি ভাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে আর কি হেল্প করে। তো এই সময় ওনার কিছু স্লোগান আর কি ফেমাস হয়েছিল, যেমন হচ্ছে তোমার জয় হিন্দ, এখনো খুবই ফেমাস। দিল্লি চলো, তোমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এবারে চলে আসবো হচ্ছে আজাদ হিন্দ বাহিনীর বা আজাদ হিন্দের যে গঠনের যে আর কি জায়গাটা, সেই জায়গাটায় আমরা চলে আসবো। তারপরে দেখো, আহ ইন্ডিয়ান লিজিয়ন, ইন্ডিয়ান লিজিয়নের কথা আমি এক্ষুনি বলছিলাম। বার্লিনে উনি যখন আর কি থাকছেন, বা বার্লিনে উনি যখন আর কি তোমার হচ্ছে যে অবস্থান করছেন, কি যখন পৌঁছচ্ছেন, সেখানে আমরা দেখতে পাই যে উনি কিন্তু তোমার হচ্ছে যে ফ্রি ইন্ডিয়া সেন্টার আর কি গঠন করছেন, ফ্রি ইন্ডিয়ান সেন্টার গঠন করছেন, এবং ইন্ডিয়ান লিজিয়ন নামে একটা ইন্ডিয়ান আর্মি রেজিমেন্ট উনি কিন্তু গঠন করছেন। এবং বলতে পারি আউটসাইড ইন্ডিয়াতে প্রথম ভারতীয় রেজিমেন্ট যদি কোনোটাকে বলতে পারি, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়ান লিজিয়ন, ঠিক আছে? আউটসাইড ইন্ডিয়াতে ভারতবর্ষের প্রথম আর কি তোমার হচ্ছে যে এই প্রথম আর কি তোমার হচ্ছে যে ইন্ডিয়ান রেজিমেন্ট, এটা একটু মাথায় রাখবে। তো এখানে আমরা দেখতে পাই মূলত ব্রিটিশ ব্রিটিশের হয়ে, ব্রিটিশ তো তখন ব্রিটিশের আন্ডারে তখন আমাদের ভারতবর্ষ ছিল পরাধীন। তো ব্রিটিশের হয়ে, ব্রিটিশারদের হয়ে যেসব ভারতীয়রা আর কি সেই সময় আর কি যুদ্ধ করছিল, বা যুদ্ধ করতে গিয়ে তারা যারা বন্দী হয়েছিল, নর্থ আফ্রিকায় যারা আর কি তোমার হচ্ছে যে যুদ্ধ করছিল, তো যারা আর কি তোমার যেসব ভারতীয়রা আর কি প্রিজনার হিসাবে আর কি সেই সময় অ্যাক্সিস ফোর্সেস দ্বারা বা অক্ষ শক্তির দ্বারা আর কি তোমার হচ্ছে যে বন্দী হয়েছিল, সেই সব ইন্ডিয়ান প্রিজনার্সদেরকে নিয়ে কিন্তু উনি ইন্ডিয়ান লিজিয়ন কিন্তু গঠন করেছিলেন, এটা একটুখানি মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাই যে ভারতের লিবারেশনের জন্য উনি হিটলার এবং মুসোলিনি এই দুজনের সাথেই দেখা করেন, এবং এই দুজনের থেকেই আর কি সাহায্য চান আর কি। তারপরে আমরা যেটা দেখতে পাই যে তোমার জার্মানিতে উনি একটা রেডিও আর কি স্থাপন হয়েছিল, জার্মান স্পন্সর্ড রেডিও ব্রডকাস্টিং হতো, যেটার নাম ছিল হচ্ছে তোমার আজাদ হিন্দ রেডিও। এবং এই আজাদ হিন্দ রেডিওর মাধ্যমেই আমরা দেখতে পাই 6 জুলাই 1944 খ্রিস্টাব্দে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে ফাদার অফ নেশন বলেছিলেন, ঠিক আছে? ফাদার অফ নেশন বলেছিলেন। এখানে দেখো মহাত্মা গান্ধী সাথে তোমার হচ্ছে যে আইডিওলজিক্যাল একখানা ডিফারেন্স থাকলেও, মহাত্মা গান্ধীকে কিন্তু তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যথেষ্টভাবে তোমার করতেন, যথেষ্টভাবে আর কি তোমার শ্রদ্ধা করতেন, এবং তোমার মহাত্মা গান্ধীও কিন্তু তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কিন্তু স্নেহ করতেন, এই জায়গাটা মাথায় রাখবে। তো ফাদার অফ নেশন বলে উনি আর কি সম্বোধন করছেন। এরপরে আমরা আসবো হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আজাদিন বাহিনীর আর কি এতে। উনি আর কি আমরা দেখতে পাই যে জাপানের কন্ট্রোল সিঙ্গাপুরে, জাপানিজরা সেই সময় আর কি কন্ট্রোল করছিল সিঙ্গাপুর, সেখানে আর কি উনি পৌঁছন সাবমেরিনের মাধ্যমে। জার্মানি থেকে উনি আর কি সাবমেরিনে করে এখানে আর কি পৌঁছেছিলেন 1943 খ্রিস্টাব্দে। এবং এখানে আমরা দেখতে পাই যে উনার একটা ফেমাস কল যেটা ছিল, সেটা ছিল হচ্ছে, বা ফেমাস একটা উক্তি যেটা ছিল, দিল্লি চল। এবং এখানে আমরা দেখতে পাই যে উনি তোমার আজাদিন গভর্নমেন্ট আর কি গঠন করছেন, ঠিক আছে? ফর্ম করছেন এখানে। এবং আজাদিন বাহিনী আর কি উনি গঠন করছেন, বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি উনি আর কি গঠন করছেন কত খ্রিস্টাব্দে, না দেখে রাখো, 21 জুলাই, মানে 21 অক্টোবর 1943 খ্রিস্টাব্দে, 21 অক্টোবর 1943 খ্রিস্টাব্দে। একটা জিনিস এবারে তোমরা জেনে রাখবে, তোমাদের এক্সামেও খুব আসে, যে আইএনএ কে তোমার হচ্ছে যে তৈরি করেছিল। দেখো, আইএনএ তোমার তৈরি হয়েছিল হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং এর আন্ডারে, ঠিক আছে? ক্যাপ্টেন মোহন সিং এর আন্ডারে। তোমাদের
এটা একটু ভালো করে মাথায় রাখবে যে তোমাদের যদি জিজ্ঞাসা করে যে আইএনএ তৈরি করেছিলেন কে, তাহলে তোমাদের ফার্স্ট প্রেফারেন্স হবে হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, সেকেন্ড প্রেফারেন্স হবেন হচ্ছেন তোমার রাসবিহারী বোস, এবং থার্ড প্রেফারেন্স হবেন হচ্ছেন তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস। এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখবে। এবং আমরা যেটা দেখতে পাই যে আইএনএ প্রথম আর কি তোমার ফাউন্ড মানে তৈরি করেছিলেন হচ্ছে তোমার ক্যাপ্টেন মোহন সিং, আর জাপানের মেয়র ইওয়াচি ফুজিওয়ারা। তো এবং ইনি আর কি আমরা দেখতে পাই এনারা দুজন মিলে তোমার হচ্ছে যে ইন্ডিয়ান প্রিজনার্স, ঠিক আছে, যারা আর কি তোমার হচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি হিসাবে যারা আর কি যুদ্ধ করেছিল এবং যারা আর কি বন্দী হয়েছিল তাদেরকে নিয়ে এটা আর কি তোমার হচ্ছে তৈরি করা হয়ে গেছিল, জাপানে যারা আর কি ছিল, তো তাদেরকে নিয়ে। মালায়ানে মালায়ানে জাপানের দ্বারা আর কি যারা, মালায়ান মানে হচ্ছে বর্তমানের মালয়েশিয়া, বর্তমানের মালয়েশিয়ায় তোমার যারা আর কি ক্যাপচার হয়েছিল, যেসব ব্রিটিশ আর্মিরা আর কি ক্যাপচার হয়েছিল তাদেরকে, মানে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি যারা আর কি ক্যাপচার হয়েছিল তাদেরকে নিয়ে এই আইনে কিন্তু গঠন হওয়া শুরু হয়, এবং এটা আর কি গঠিত হয় হচ্ছে তোমার সিঙ্গাপুরে। যাই হোক, আমরা যেটা দেখতে পাই যে আইএনএ তে তোমার আহ সিঙ্গাপুরে যারা আর কি ইন্ডিয়ান প্রিজনার ছিলেন তারা তো ছিলেনই, তার সাথে সাথে ইন্ডিয়ান সিভিলিয়ানরাও আর কি, যারা আর কি নর্থ ইস্ট এশিয়ার যারা ইন্ডিয়ান সিভিলিয়ান ছিলেন তারাও প্রচন্ড পরিমাণে এই আর্মিতে যোগদান করেছিলেন, যার ফলে এই আর্মির সৈন্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছিল হচ্ছে তোমার 50,000, 50,000-এর মতো। মানে আজাদিন বাহিনীর যে তোমার সৈন্য সংখ্যা সেটা হয় হচ্ছে তোমার 50,000 হয়ে গেছিল। প্রচুর মানুষের সাপোর্ট পেয়েছিল এরা। তারপরে আমরা যেটা দেখতে পাই যে আইএনএ আর কি তোমার যুদ্ধ করে মানে 1944 খ্রিস্টাব্দে আইএনএ আর কি তোমার ইন্ডিয়ান বর্ডারে আর কি এরা আর কি তোমার হচ্ছে যে প্রবেশ করতে সফল হয়, এবং ইম্ফল এবং বর্মা, ইম্ফল মণিপুরে এবং বর্মা এটাকে আর কি এই বর্ডারে কিন্তু ওনারা প্রবেশ করেন এবং ভারতের এই অঞ্চলটাকে ওনারা কিন্তু মুক্ত করেন ব্রিটিশ শাসন থেকে। তারপরে আমরা দেখতে পাই যে তোমার রেঙ্গুন যখন আর কি তোমার হয়ে যায়, রেঙ্গুন আর কি যখন ফল হয়ে যায়, অর্থাৎ আহ, তোমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একদম শেষের দিকে তোমার মিত্র শক্তির দ্বারা যখন আমরা দেখতে পাই রেঙ্গুনের ফল হচ্ছে, সেই সময় আজাদিন গভর্নমেন্টও কিন্তু তোমার হচ্ছে যে সিজ হয়ে যায়, এবং ধীরে ধীরে আজাদিন গভর্নমেন্ট মানে সিজ হয়ে যায়, এবং আজাদিন বাহিনীর যে শক্তি সেটাও কিন্তু ধীরে ধীরে তোমার হচ্ছে যে কমে যেতে থাকে। এবং নভেম্বর 1945 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে তোমার 1945 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে তোমার আইএনএ ট্রায়াল আর কি শুরু হয়। মানে আইএনএদেরকে মানে একদম রাজদ্রোহিতার আর কি এদেরকে, বা দেশদ্রোহিতা এবং রাজদ্রোহিতার আহ দোষ দিয়ে বা এদেরকে অ্যাকিউজ করে এদেরকে আর কি এদের বিরুদ্ধে আর কি লাল কেল্লাতে কিন্তু তোমার চলেছিল, ট্রায়াল চলেছিল, আইএনএ ট্রায়াল। তো আইনে যারা সোলজার ছিল তাদেরকে নিয়ে আর কি ট্রায়ালটা চলেছিল, যেসব সোলজাররা আর কি বন্দী হয়েছিলেন তাদেরকে নিয়ে। তো এটা নিয়ে আমরা দেখতে পাই যে ধর্ম, বর্ণ, জাতি সমস্ত কিছু নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় আইএনএর প্রত্যেকটা সোলজারদেরকে সাহায্য করেছিল বা সাপোর্ট করেছিল। কান্ট্রি ওয়াইড মুভমেন্টের কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং এই কান্ট্রি ওয়াইড মুভমেন্টে কংগ্রেসের পাশাপাশি মুসলিম লীগও কিন্তু তোমার হচ্ছে যে সাপোর্ট করেছিল এই মুভমেন্টকে। তো দেখো, আইএনএর যে ফল বা আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে তোমার হয়ে যাওয়া, মানে ইন্ডিয়ান আর্মির যে ফল, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদিন বাহিনীর যে ফল, সেটা কিন্তু তোমার হচ্ছে যে যখন আমরা দেখতে পাই যে মিত্র শক্তির কাছে মানে এরা আর কি অক্ষ শক্তি ধীরে ধীরে হেরে যেতে থাকে, বা ধীরে ধীরে তারা পরাজয় লাভ করতে থাকে, এবং ধীরে ধীরে তারা যখন স্যারেন্ডার করতে থাকে, সেই সময় কিন্তু আমরা দেখতে পাই যে আজাদিন বাহিনীও কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। এবং 1945 খ্রিস্টাব্দে যখন পুরোপুরিভাবে আর কি তোমার মিত্র শক্তিরা স্যারেন্ডার করে, সেই সময় আজাদিন বাহিনীও কিন্তু স্যারেন্ডার করে দেয়। কারণ আজাদিন বাহিনীকে যারা যেই দেশ আর কি মেনলি সাপোর্ট করছিল, জাপান, তারা যখন আর কি তোমার হচ্ছে যে পুরোপুরিভাবে স্যারেন্ডার করে দেয়, তখন কিন্তু আজাদিন বাহিনীও স্যারেন্ডার করতে ভালো হয়, মানে বাধ্য হয়, এবং
মানে ব্রিটিশরা এদেরকে আর কি, এদের যারা সারেন্ডার করেছিল তাদেরকে ক্যাপচার করে তাদের বিরুদ্ধে ট্রায়াল শুরু করে। তো ট্রায়ালে আমরা দেখতে পাই এটা একটা পুরো দেশে কিন্তু একটা ম্যাসিভ একটা তোমার প্রোটেস্টের কিন্তু সৃষ্টি হয় এই আইএনএ ট্রায়ালস এর বিরুদ্ধে। ঠিক আছে, এবং এর ইম্প্যাক্ট কি পড়েছিল তোমরা দেখো। এর ইম্প্যাক্ট যেটা পড়েছিল সেটা ছিল হচ্ছে তোমার রিন মিউটিনি, অর্থাৎ রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনি। এই আইএনএর যে তোমার যে এক্সপিরিয়েন্স বা আইএনএ যে তোমার যে কর্মকাণ্ড, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএর যে কর্মকাণ্ড এই সময় ভারতীয়দের মনে বা ব্রিটিশ ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষের মধ্যে এমন ভাবে এফেক্ট এটা ফেলেছিল বা তাদের মনে এমন ভাবে এটা তোলপাড় করেছিল যে আমরা দেখতে পাই 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিরা তোমার কিন্তু মানে ব্রিটিশ ইন্ডিয়ান নেভাল আর্মিরা আমরা কিন্তু দেখতে পাই যে তোমার বোম্বেতে নেভাল স্ট্রাইক কিন্তু শুরু করেন ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে শুরু হয়। যদি যদিও এই কিছুদিনের মধ্যেই আর কি উঠে গেছিল বা স্তব্ধ হয়ে গেছিল, কিন্তু এর ইম্প্যাক্ট কিন্তু সুদূর প্রসারী ছিল। আমরা দেখতে পাই যে এই যে যারা আর কি এই রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনিতে আহ যারা আর কি তোমার মিউটিনি করছিল, যেসব নেভাল আর্মিরা বা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি বা নেভাল যারা আর কি তোমার স্ট্রাইকের মধ্যে যারা ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু তোমার হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর দিল্লি চলো, জয় হিন্দ, এই ধরনের স্লোগানগুলো কিন্তু তারা দিচ্ছিল। এবং আমরা দেখতে পাই যে জাহাজের মধ্যে নেতাজির পোর্ট্রে, ঠিক আছে, জাহাজের মধ্যে নেতাজির পোর্ট্রে আর কি এই সময় কিন্তু তোমার হচ্ছে যে উত্তোলিত করা হয়েছিল। মানে মানুষের মনে কিভাবে যে মানে প্রভাব বিস্তার করেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইনে, এই ঘটনার মাধ্যমেই আমরা বুঝতে পারি। এবং ব্রিটিশারদের অবস্থাও কিন্তু এই সময় খুব শোচনীয় হয়ে পড়ে। ঠিক আছে, এই সময় ব্রিটিশারদের অবস্থাও খুব শোচনীয় হয়ে পড়ে এবং আমরা দেখতে পাই যে খুব তাড়াতাড়ি এই মিউটিনি উঠে গেলেও বা এই মিউটিনিটা তোমার স্তব্ধ করা গেলেও, এই মিউটিনির ফলেই আমরা দেখতে পাই যে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষ থেকে কুইক উইথড্রয়ালের সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ভারতবর্ষকে স্বাধীন করে দেবার মানে তাড়াতাড়ি স্বাধীন করে দেবার তাদের যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিতে তারা এক প্রকার বাধ্য হয়েছিল। কারণ অগ্নিস্ফুলিঙ্গের মতো এই বিদ্রোহটা, এই রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনিটা অগ্নিস্ফুলিঙ্গের মতো পুরো ভারতবর্ষতে ছড়িয়ে পড়ছিল। ঠিক আছে, তো এটা একটু ভালো করে মাথায় রাখবে। আইএন এর যে কম্পোজিশন যেটা দেখতে পাই সেটা আমরা দেখতে পাবো যে এটা একটা পুরোপুরি ভাবে নন কমিউনাল ছিলেন। আমরা দেখতে পাই যে মুসলিমসরা তোমার হচ্ছে যে প্রমিনেন্ট এবং অফিসার র্যাঙ্কে তারা থাকতেন। ঠিক আছে, বিভিন্ন অফিসার্স এবং বিভিন্ন প্রমিনেন্ট র্যাঙ্কে তারা থাকতেন। ঠিক আছে, এছাড়াও আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ওম্যান্সদেরও মানে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে ডিসক্রিমিনেশনের যে জায়গাটা সেটাও কিন্তু এখানে কোনোভাবেই ছিল না। আমরা যেটা দেখতে পাই যে মহিলাদের জন্য একটা নিজস্ব রেজিমেন্ট ছিল, যেটার নাম ছিল হচ্ছে রানী অফ ঝাঁসি রেজিমেন্ট বা ঝাঁসি রানী রেজিমেন্ট। ঠিক আছে, এগুলো একটুখানি কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখো, নেতাজি সম্পর্কে আমাদের যে ক্লাসটা ছিল সেটা আমাদের এত দূর অবধিই ছিল। এখানে আমরা নেতাজির সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গা আলোচনা করার চেষ্টা করলাম। কতটা সফল হলাম জানি না, কারণ এনার সম্পর্কে ক্লাস দেওয়ার যোগ্যতা এখনো পর্যন্ত আমার মধ্যে আসেনি, এটা আমি নিজে বিশ্বাস করি। কারণ এনার জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে যতটা পড়াশোনা, যতটা অধ্যয়নের প্রয়োজন, আমার মনে হয় যে ভারতবর্ষে তথা পৃথিবীর মধ্যে খুব কম মানুষ আছে যিনি এনাকে নিয়ে মানে কোনো একটা ক্লাস বা একটা কোনো দিতে পারেন। তো সেই রকম কোয়ালিফাইড মানুষ কিন্তু খুব কমই আছেন পৃথিবীতে। এনার জীবনের এত স্তর যে সেটা একটা ক্লাসে কেন, মানে একটা বইতেও কেন, মানে তার জন্য হয়তো অনেকগুলো বই লিখতে হবে। এরা যদি জীবনের প্রত্যেকটা স্তর নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, এরা জীবন দর্শন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই। তো যাই হোক, কতটা সফল হলাম আমি জানি না। তো তোমরা অবশ্যই ক্লাসে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তবে ক্লাসের থেকে তোমাদের যে ইনফরমেশন গুলো দিলাম সেই ইনফরমেশন গুলো তোমরা জেনে রেখো, তোমাদের যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে কিন্তু তোমরা ধরে ধরে কিন্তু কমন পাবে।
ঠিক আছে, প্রচুর প্রশ্ন কিন্তু এই জায়গাগুলো থেকে আসে। তো সকলে একটুখানি দেখে নিও, শুনে নিও। কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে ওই জায়গাটা পজ করে লিখে নিও বা বারবার একটু শুনে নিও জায়গাগুলো, দেখবে ক্লাসটা কিন্তু তোমাদের মাথায় থেকে যাবে। আজকের ক্লাসটা শেষ করবার আগে আমরা নেতাজির একটা ছবি আমরা একটু দেখে নেব। এটা যখন উনি আজাদিন বাহিনীর পোশাকে, আজাদিন বাহিনীর পোশাকে আমরা দেখতে পাই যে ওনার একটা ছবি। তো আজকের ক্লাসটার জন্য আমার মনে হয় এর থেকে ভালো আর কোনো ছবি বা এই ক্লাসটাকে এন্ড করবার জন্য এর থেকে ভালো আর কোনো পিকচার ছিল না যেটা দিয়ে আমি এই ক্লাসটাকে শেষ করতে পারতাম। তো ওনার এই ছবিটা সকলে দেখো এবং ভাবো এই লোকটার ব্যাপারে ভাবা। এতক্ষণ যেটা পড়লে ওনার সম্পর্কে যতটা তথ্য তোমাদেরকে দিতে পারলাম, সেটা খালি এবার ইমাজিন করবার চেষ্টা করো। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখবো এবং ক্লাসটা শেষ করবার আগে তোমাদেরকে বলে নিতে চাই আরেকবার যে তোমাদের মধ্যে যারা যারা সামনের এক্সামগুলোর জন্য সিরিয়াসলি খাটতে চাও বা সিরিয়াসলি একটা চাকরি পেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্র্যাকটিস এবং রিভিশন ব্যাচটায় তোমরা জয়েন করে যাও। 7,000+ প্রশ্ন আমরা এখানে কিন্তু আলোচনা করব। সামনের যে কোনো এক্সামের জন্য কিন্তু এই ব্যাচটি কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই দেরি না করে এখানে যে তোমাদের কল নাম্বারটা যেটা দেয়া আছে 9831394273, এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8813005030, এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমরা এত দূর অবধি রাখছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ টপিক নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।